মাছে ভাতে বাঙালি এটি শুধু কথার কথা নয়, এটি সাথে জড়িয়ে আছে আমাদের অর্থনীতি, পুষ্টি এবং সংস্কৃতি। আজকে সেই গল্প শোনাতেই আমি হাজির হয়েছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়, যেটি মাছের জন্য খুবই বিখ্যাত একটি এলাকা। আপনারা জানেন যে ময়মনসিংহকে বাংলাদেশের মাছের রাজধানী বলা হয়। আজকে আপনাদের সারাদিন দেখাবো কিভাবে সাদিয়া হ্যাচারিজ মাছের পোনা উৎপাদন করে এবং এই পোনা উৎপাদন থেকে শুরু করে কিভাবে সরবরাহ করে এবং কৃষকরা এই পোনা নিয়ে আসলে কি লাভবান হতে পারছেন, সেই বিষয়টি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। দর্শক, স্বাগত জানাচ্ছি সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে জিটিভির নিয়মিত আয়োজন সবুজ কৃষির আজকের পর্বে। সাথে আছি আমি আব্দুল্লাহ খান মুন্না। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবো মুক্তাগাছা উপজেলার সাদিয়া মৎস্য অ্যান্ড হ্যাচারিজের কর্ণধার আলহাজ আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে। সিদ্দিক ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা সিদ্দিক ভাই, আপনি তো কতদিন যাবত এই হ্যাচারিজের বিজনেসের সাথে জড়িত? আমি দুই ভাই ছিলাম, আমরা 2000 সাল থেকে শুরু করছি। করার পরে দুই ভাই 11 বছর একাত্ম ছিলাম। আমি 13 সালের থেকে আলাদা হইয়া আমি মাছের সাথে জড়িত হয়েছি। মানে ক্যাটফিশ মাছ শুরু করি, তখন ক্যাটফিশ পাশাপাশি তাতে মনোসেক্স তেলাপিয়া উৎপাদন করা সহজতা, মানে সরকারি পক্ষ থেকে সহজতা নিয়ে আমি উদ্যোগ নেই। তখন ইনোভেশন থেকে আমাদের বাংলাদেশ থেকে যখন থাইল্যান্ড নিল, নেওয়ার পরে দেখার পরে আমার মাথার মধ্যে ঢুকলে করলে তো দেশের মঙ্গল, মানে জনগণেরও ভালো, সেটা সেবা একটা কাজের জন্য নিয়োগ করা যায়। এর জন্য আমি এটার জন্য উদ্যোগ নিচ্ছি। উদ্যোগ নেওয়ার পরে এই মনোসেক্স তেলাপিয়া, ক্যাটফিশ মাছ, এই পাবদা, ট্যাংরা, গুলশা, মলা, এগুলো নিয়ে আমি কাজ করা শুরু করি। তাতে আমি এরকম ধরনের চিন্তা ভাবনা করি, এই মাছ চাষ করলে মানুষের যে একটা সুযোগ সুবিধা হয়, মানে অল্প টাকা মানুষের বেশি লাভ হয়, দেশের ভবিষ্যৎ মানুষ আগে দিতে পারে। তার পাশাপাশি কিছু সরকারের কাছে আমি ঋণী, এই হালাত টাকা যখন ঋণ করি, লোন করি, তখন বাংলাদেশ কৃষি ব্যাংকের থেকে, আমাদের ওই সরকারি ব্যাংকের থেকে প্রথম অবস্থা আমাকে 10 লক্ষ টাকা তিনি এই লোন দেয়। লোন দেওয়ার পরে এখন বর্তমানে আমাকে 30 লক্ষ টাকা তিনি লোন দিচ্ছে। এই লোন নিয়ে আমি এই দেশে, বাংলাদেশে আমার মুক্তাগাছা, আমি খামার নিয়ে এই কাজ উদ্যোগ করে, মানে বর্তমানে আমার লাভবান, মানে সারা বাংলাদেশ আমি পোনা উৎপাদন করিয়া ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠান থেকে মানে পোনা সংগ্রহ করার পদ্ধতিটা কি? আমাদের পোনা এই সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই, মানে পলির ভিতরে গাড়ি দিয়া, মানে অক্সিজেন দিয়ে এই মাছ আমি এই যে কোনো প্রান্তে বাংলাদেশ নিয়ে যাবে। এই অক্সিজেনের ভিতরে 18 ঘন্টা এই অক্সিজেনের ভিতরে মাছ থাকতে পারবে। আপনারা পৌঁছায় দেন না নিয়ে যেতে হয়? আমরা এটা পৌঁছাই দিই, হোম ডেলিভারি আমরা পৌঁছাই দিই। হোম ডেলিভারি একদম? জি, আর সরাসরি আমাদের লোকে যোগাযোগ করে, মোবাইলে যোগাযোগ করার যখন হয় তখন আমরা হোম ডেলিভারি দিয়ে দিই সরাসরি। আচ্ছা, আমরা প্রায় সময় যারা মৎস্য চাষি ভাই আছেন তাদের কাছে একটা অভিযোগ পাই যে আসলে তারা অনেক সময় পোনা ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছে। হ্যাঁ, সেটা মানে একজন মৎস্য চাষি ভাই কিভাবে বুঝবে যে পোনাটা ভালো, বা কি কোন জায়গা থেকে নিলে ভালো করে ব্যবসা সফল হতে পারবে, সেই বিষয়টা একটু জানতে চাই। আসলেও এটা আসলে যখন চাষিরা একটা এই পোনা নিয়ে বারবার নিয়ে প্রতারণ হচ্ছে, যারা লাইসেন্সভুক্ত হ্যাচারি আছে, মানে রিয়াজও নাই, ট্রেডিং পত্র না, তারা মানে এটা যোগ্য না, তারাও হ্যাচারি দিয়ে লইছে দেখিয়া, এটা লয়ে কোনো গবেষণা করে নাই। এর জন্য যারা করছে, করার পরে এই গাছ থেকে যদি যারা পোনা নিতেছে, এরা 95% চাষিরা প্রতারণ হইতেছে। এগুলো আরে যত্ন আছে, বুট মাছগুলো নিয়ে যত্ন করে রাখতে হবে। এই বুট মাছগুলার আকারে বড় রাখবে। একই মাছ দিয়ে যদি বারবার যদি আপনার বাচ্চা কালেকশন করা হয়, এই বাচ্চাগুলো আপনার যাইয়া মনোটি মানে গ্রোথ হবে না। আচ্ছা, আপনি তো পোনা যে উৎপাদন করেন, এটা আসলে প্রথম প্রক্রিয়াটা কি? প্রথম যখন আমরা
এই মাছগুলান ওই 1 বছর চলে যায়, তখন এইগুলো মাছগুলান বছর পুরো হইলেই যখন আকারে মাছগুলান অথবা 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি হয়, তখন আমরা এই মাছটাকে ডিম কালেকশন করি। এই মাছগুলান যখন পুকুরে দিই, প্রতি শতাংশে আমরা 10 পিস করে মাছ দিই। 10 পিস মাছ দেওয়ার উদ্দেশ্য হলো এই জায়গাটা পরিবেশটা ভালো থাকবে, ওরা কোনো সময় অক্সিজেন ঘাটতি করবে না। আর এই মাছগুলান যখন বাচ্চা দিবে, এই বাচ্চাগুলান দৃষ্টিপুষ্ট হবে। আর গণপাগে যদি আমরা বুট মাছ রাইখা যদি এগুলোর কাছ থেকে যদি ওই বাচ্চা কালেকশন করি, এগুলো বাচ্চাগুলো না আপনার মানে ডিমগুলো চাপ খাবে, চাপ খাওয়ার পরে এই বাচ্চাগুলো না নর্মাল হবে, প্রতিবন্ধী হবে, এগুলো গ্রোথ হবে না। এজন্য আমাদের যখন প্রশিক্ষণ নিচ্ছি আমরা, তখন স্যারেরা বলছে এগুলোর ভিতরে মানে প্রতি শতাংশের ভিতরে 10 পিস করে মাছ বুট মাছ রাখবেন। রাখার জন্য তাকে এগুলো ভিতরে যে বাচ্চাগুলো মানে ডিমগুলো হবে, এটা পরিপূর্ণ হবে। পরিপূর্ণ হলে তাহলে বাচ্চাটা পরিপূর্ণ হবে, তাহলে ওই পুকুরের ওই বাচ্চাগুলো যখন চাষিরা নিবে, চাষি নিয়ে মাছ যখন পালবে, লালন পালন করবে, ওই চাষিরা কোনো দিন ঠকবে না, ওই চাষিরা লাভবান হবে। আচ্ছা, আমরা তো এই জায়গায় দেখতেছি আপনি মাছ টান দিচ্ছেন, এগুলি কি হচ্ছে ব্রুড মাছ? এগুলো হলো আপনার বুট মাছ। এগুলোর থেকে আমি ডিম কালেকশন করে নিয়ে হেসিংয়ে নেব। এখন আপনারা একটু দেখুন যে কিভাবে এই ব্রুড মাছ সংগ্রহ করা হচ্ছে, ধরা হয়েছে এবং এখান থেকে ডিম সংগ্রহ করা হয়। চলুন দর্শক আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, তাহলে এখন কি কাজ করতেছেন আপনারা? এটা জাল চাপ দেওয়ার পরে হাবাতে মাছ দেওয়া হইতেছে, হাবা পুরা মাছ তোলার পর পরে তারা ডিম কালেকশন করবে। আচ্ছা, এই যে জালে যে মাছগুলো আছে এগুলো সবই কি একই দিনের বা একই বয়সের এরকম? একই দিনে একই বয়সের এনো বাবা মাছ আর মা মাছ আছে। এই বাবা মাছগুলো নিয়ে আমরা ছেড়ে দিবে, মা মাছ থেকে ডিম কালেকশন করবে তিনি। আচ্ছা, আপনারা যে পোনা বিক্রি করেন সেই ক্ষেত্রে এটার কি জেন্ডার বোঝা কি কোনো ওয়ে আছে? হ্যাঁ, অবশ্যই। যখন আপনার 28 দিনের বয়সের পোনাটা মনুষ্যের হরমোন খাওয়ানি কমপ্লিট হবে, তখন মাছের আকার হবে আপনার 4000 থেকে 5000, 4 থেকে 5,000 কি 5000 কেজি আসবে। আর এই মাছের বডিগুলান থাকবে ফিটিস ভালো, আর মাথা আর মাছ লম্বা থাকবে। আর কিছু মাছের আপনার যেগুলো মনুষ্য না হয় নাই, এই মাছগুলান যারা দেখবেন এই মাছগুলো খাটো হবে, স্বাস্থ্য বেশি হবে, এগুলো লম্বা হবে না, মুখও লম্বা হবে না, মানে আকারে দেখতে বোঝা যাবে। যখন নতুন একটা চাষি ভাই মাছ পরীক্ষা করবে আসবে, তখন যেটা মনোসেক্স মাছ এই একটা মাছ আর একটা মানে মনোসেক্স ছাড়া মাছ, এই 2টা মাছ তুলে যদি তাকে বুঝাই দেওয়া হয় তাহলে বুঝতে হবে, নাহলে বুঝতে হবে না। আচ্ছা, আমরা এখান থেকে তো ডিম সংগ্রহ প্রক্রিয়াটা দেখলাম, তো এরপরের প্রসেসটা কি? এরপরে 50টা মাছ হেসিংয়ে যাবে, হেসিংয়ে যাওয়ার পরে হেসারির যে আপনার ওই ডিমটা ভালো করে ধুয়ে ওই হেসিংয়ের ভিতরে দিয়ে দেবো। এটা কি আজকেই প্রসেস করে আছে কি? আজকে প্রসেসিং করা হবে। হ্যাঁ, এটা এই ক্ষেত্রে মানে প্রপার মানদণ্ডটা কি, মানে কতক্ষণের মধ্যে বা এটা নেওয়া উচিত? বা এটা আপনার সবচেয়ে যত তাড়াতাড়ি নিতে পারে সবচেয়ে ভালো, সর্বোচ্চ আনের 10-15 মিনিটের মধ্যে হেসিংয়ে মাছ দেওয়া উত্তম। হ্যাঁ, মাছ দেওয়া জি। উচিত, না? ঠিক আছে, চলুন আমরা একটু হ্যাচারি যাই। সবুজ কৃষির আজকের পর্বে আমরা কথা বলবো মুক্তাগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ তানভীর আহমেদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি, ভালো আছেন। জি আছে। মৎস্য উৎপাদনে আপনার এই উপজেলার সম্ভাবনাটা কেমন দেখছেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ জেলা হচ্ছে মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ জেলা, এবং সেই জেলার মধ্যে মুক্তাগাছা একটি অন্যতম উপজেলা। আপনি হয়তো জানেন যে আমাদের মুক্তাগাছা উপজেলায় প্রায় 43,000 মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়। তার মধ্যে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা সাদিয়া মৎস্য হ্যাচারি, এটা একটি অন্যতম আমাদের মুক্তাগাছার মধ্যে একটি হ্যাচারি। পাশাপাশি সামগ্রিকভাবে আমাদের মুক্তাগাছা উপজেলায় মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেখানে যদি আমরা কিছু যে আমাদের অবকাঠামোগত বলতে সরকারি যে আমাদের রাস্তাগুলো আছে, রাস্তার পাশ দিয়ে আমরা যদি ড্রেন করে দিতে পারি, তাহলে এখানে আমাদের মাছ চাষের যে পানিগুলো ব্যবহৃত হয়, এই পানিগুলো বের হয়ে যেতে পারবে। পানিগুলো বের হয়ে গেলে জলাবদ্ধতা থেকে শুরু করে রাস্তা নষ্ট হওয়া, এই বিষয়গুলো হবে না। আর কি কি জাতের মাছ এই অঞ্চলে চাষাবাদ হচ্ছে? আপনারা জানেন যে এই মুক্তাগাছা উপজেলা আশেপাশে যে পাঙ্গাস বা অন্যান্য মাছের জন্য বেশি উৎপাদন হয়, পাবদা, গুলশা, ট্যাংরা, মলা মাছ, তেলাপিয়া মাছ সহ আরও দেশীয় প্রজাতির যে মাছগুলো রয়েছে সেগুলোর এখানে
উৎপাদন হয় এবং চাষ হচ্ছে। আচ্ছা, আপনার কাছে একটু সংক্ষেপে একটু জানতে চাই যে একজন নতুন মৎস্য চাষী যদি মাছ চাষ করতে যান, একদম পুকুর প্রস্তুত করা থেকে শুরু করে হারভেস্ট করা পর্যন্ত মানে কি কি বা কি পদ্ধতি অনুসরণ করলে সে লাভবান হতে পারবে? একটা ব্যবসা যদি লাভবান হতে হয়, আমরা জানি যে তার পরিকল্পনা এবং তার প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ। এবং আমাদের কাছে যখন একজন চাষি আসে, আমরা তাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে পুকুর প্রস্তুত করতে হবে, কত ফিট গভীর লাগবে, কীরকম জায়গায় পুকুরটা করলে সে লাভবান হবে, এই বিষয়গুলো আমরা তাকে পরামর্শ দেই। এবং হাতে কলমেই তাকে আমরা এই একটা কালচার কিভাবে উঠাইতে হবে, মাছ ছাড়া থেকে শুরু করে মাছ বিক্রি পর্যন্ত আমরা তাকে কারিগরি সহায়তা দিয়ে থাকি। আর ভালো মাছ চাষের ক্ষেত্রে তো ভালো পোনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেক্ষেত্রে ভালো পোনা কিভাবে চিনবে বা কিভাবে সংগ্রহ করতে পারবে? মাছ চাষের ক্ষেত্রে হোক আর যে জিনিসটা আপনি করতে চান, যদি এর বীজ বা পোনা ভালো না হয়, তাহলে আপনি তার পিছনে যত খরচ করেন আপনি সঠিক সুফল পাবেন না। সেই জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাষিদেরকে এই বিষয়টা নিয়ে মাঝে মধ্যে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা সবসময় বলি যে সরকারি হ্যাচারি থেকে ভালো মানের রেণু বা পোনা নেবেন। পাশাপাশি আমাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আমাদের লাইসেন্স প্রাপ্ত এবং যে হ্যাচারিগুলোতে আমরা নিয়মিত পরামর্শ দিই, মনিটরিং করি, সেই হ্যাচারিগুলো থেকে আপনারা পোনা নেবেন। এর মধ্যে এই সাদিয়া মৎস্য হ্যাচারি একটা অন্যতম হ্যাচারি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। সাদিয়া মৎস্য হ্যাচারিজ ব্রুড মাছ থেকে ডিম সংগ্রহ করে, আর এখন এই ডিম সংগ্রহ করে এই হ্যাচারিজ প্রতিষ্ঠানে নিয়ে এসেছে। আমরা এখানকার যিনি কর্ণধার রয়েছেন আলহাজ আবু বকর সিদ্দিক ভাই, তার কাছ থেকে আমরা জানবো তিনি এই ডিম থেকে কিভাবে এই পোনা উৎপাদন থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কাজ করে থাকেন সে বিষয়টি। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এই ডিম প্রসেস করা হচ্ছে। আমরা তো এই যে ডিম সংগ্রহটা দেখলাম, তো ডিম সংগ্রহ থেকে এই হ্যাচারিটি তো প্রসেস করেন আপনারা না? জি। মানে কিভাবে করেন একটু দর্শকদের একটু দেখান তো। আমাদের পুকুর থেকে যে ডিমটা আসতেছে, হ্যাঁ এই ডিমটা আইনা ওয়াশ করে নেয়, এই জগের ভিতরে দেওয়া হয়। হ্যাঁ কেন আপনার এই যে বাচ্চা হচ্ছে, হ্যাঁ। এটা আনার 72 ঘন্টা সময় লাগবে। এটা পুকুরতে সরাসরি এই জায়গায় আনিয়ে দিতে হয়। আর এই পানিটা আপনার ওই প্রসেসিং করা, এই যে পানিটা আছে এই পানিটা প্রসেসিং করা, মানে এই প্রসেসিংয়ের মধ্যেই বাচ্চা ফুটে কালেকশন হয়ে যাবে। বুঝছা, ফুটার পরে এটা আমরা হাবাতে পার করবো। এটা তো ফার্স্ট চেম্বার, এই দ্বিতীয় চেম্বারটা এটা হলো আপনার 3 নম্বর ডিম, হ্যাঁ। আর এটা হলো আপনার 2 নম্বর ডিম, আর এটা হলো আপনার 1 নম্বর ডিম। এই 3 2 1 এর কি বিষয়টা কি? এটা যখন বাচ্চা ওই মাছের মুখ হতে কালেকশন করি, কিছু মাছটা না ফুটে যায়, মানে মুখ ফুটে যায়, মানে লড়াচড়া করে। আবার কিছু বাচ্চা আছে ফুটবে না, এবার এটা মানে আসার পথে মানে 8% আসছে। আর কিছু আনার কি করে ওটা আপনার একদম ফুটে নাই, ওটা আনার 72 ঘন্টা পুরোপুরি লাগবে। এটা সবুজ কালার, এটা হলো আনার বাচ্চা মানে আসে ভাব। তাহলে এই যে ডিম সংরক্ষণ থেকে পুনঃ উৎপাদন করতে এই পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগে? এখন তো আইতানের সর্বোচ্চ 72 ঘন্টা সময় লাগবে। মানে 72 ঘন্টার পর ওই ট্রে চলে যাবে। ট্রেতে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, ট্রেতে তাহলে কি আছে আমাদের একটু দেখান। ট্রেতে আসছে, এটা মানে পরিপূর্ণ না হওয়ার কারণে এই যে বাচ্চারা দেখতেছেন এটা পরিপূর্ণ হয় নাই। এই যে পেটের পানিটা আবার শুকায় নাই, মানে পেটের মধ্যে পানি রয়ে গেছে। যখন পেটের পানিটা শুকাই যাবে তখন ওরা খাওয়ার জন্য ছটফট করবে, তখন আমরা এই জায়গাতে নিয়ে হাউজে নিয়ে হরমোন খাওয়াবো তাদের। এই যে এটা মানে কতদিনের পোনা এই পোনাটা? এইটা 72 ঘন্টা পার হয়ে এই জায়গায় 72 ঘন্টা। এই সবগুলোই কি একই অবস্থা 72 ঘন্টা পর? একই অবস্থা। তাহলে এই 72 ঘন্টার থেকে এই জায়গায় কতক্ষণ থাকবে? এটা আপনার আর 12 ঘন্টা সময় লাগবো। 12 ঘন্টা হ্যাঁ, সময় লাগবে। 12 ঘন্টা সময় লওয়ার পরে ও খাবার চাইতে হবে, তখন আমরা ওই হাউজ নিয়ে হরমোন দিয়ে খাদ্য দেবো। আচ্ছা, এই যে এখন যে অবস্থা, এই ক্ষেত্রে মানে কি পানির ট্রিটমেন্টটা কিভাবে করছেন? এটা পানি আপনার এটার মধ্যে লবণ দেওয়া আছে, এটা তাপমাত্রা ঠিক রাখা লাগে, পানির ওয়াজ দিতে সব কিছু ঠিক রাখা পরে করা লাগবে। যদি একটু সমস্যা হয় তাহলে বাচ্চা মারা যাবে। হাউসের কি কোনো তাপমাত্রার কোনো বিষয় আছে? ওখানে তাপমাত্রার বিষয় দরকার নাই, এটা শীতকালে তাপের দরকার 30% লাগে, 30, 28, 27। তাহলে এই মানে যে পোনাগুলো রেডি হয় এগুলো কোথায় রাখেন?
এটা হাবার ভিতরে নিতে হবে। হাবাতে রাখেন না? হ্যাঁ, তো চলেন। চলুন দর্শকদের একটু দেখাই হাবাতে কিভাবে আপনি ঠিক আছে, চলে হ্যাঁ পুকুরে চলে যাবে। আচ্ছা, এই যে হ্যাচারি থেকে কি এই হাফা থেকে নিয়ে আসেন না? জি, আমরা ওই হেসিন থেকে ওই হাউজে খাওয়াই 3 দিন। হুম। 3 দিন হরমোন খাওয়ানোর পরে 28 দিন আমরা ভ্যাকসিন করা এই হাবার ভিতরে। হুম। এই হাবাতে খাওয়ানোর পরে 28 দিন ভ্যাকসিন খাওয়ানো কমপ্লিট হওয়ার পর পরে আবার এই হাবার থেকে ওই হাউজে নেওয়া হয়। নিয়ে আপনার ওই 10 ঘন্টা শাওয়ারিং খাওয়াইয়া পরে প্যাকেটিং করা হয়। প্যাকেটিং করা যে কোনো জায়গায় পাঠাবো, ওই জায়গার গাড়ি লোড করে আমরা মাছ আর প্যাকেজিংটা ডেলিভারি কিভাবে দেবো। করেন? এটা প্রতি প্যাকেটে মাছ আমরা ডেলিভারি দিই আপনার ওই 500 থেকে 600 পিস মাছ থাকে এক প্যাকেটে। ওই প্যাকেটের মধ্যে মাছ দেওয়া হয়। এই মাছটা আপনার 16 ঘন্টা ওই প্যাকেটের ভিতরে থাকবে কেন। এর প্রসেসটা কিভাবে বলেন? এটা প্রতিদিনের 5 লিটার পানি দেওয়া, এর মধ্যে আপনার 500 থেকে 600 পিস মাছ ওই প্যাকেটে দিতে হয়। দেওয়ার পরে আপনার অক্সিজেন দিয়া প্যাকেট করার পরে তারপরে গাড়িতে দেওয়া হয়। আপনার 18 ঘন্টা ওটার মধ্যে থাকে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তবে এই পর্যায়ে আমরা একটু জানবো যে আপনি কি শুধুমাত্র এই হ্যাচিং করেন নাকি এছাড়া মাছ চাষও করে থাকেন? জি, আমি কালচারও করি। আমাদের ওই যে পুকুরও আপনার ওই যে মাছ লাফাচ্ছে, হ্যাঁ, এটা আমাদের মাছ ছেড়ে দেবো এই পুকুরে। হ্যাঁ, এটার মধ্যে আপনার পাবদা, ট্যাংরা এটা আমরা ছেড়ে দিছি। হ্যাঁ। এটা আপনার যখন এই মাছগুলো 3 থেকে 4 কেজি ওজন হবে তখন আমরা মাছ এই সাদা মাছগুলো বিক্রি করা হবে। আর পাবদাগুলো আপনার 10টা 12টা ওজন কেজি হবে তখন আমরা বাজারজাত করে বাজার বিক্রি করব। ওই পাশে দেখি আপনার মাছ মনে হয় ধরা হয়েছে অলরেডি। মাছগুলো কি কত সাইজের আছে, মানে কত কেজি? এটা আপনার ওই 2 কেজি, 2.5 কেজি, 1 কেজি এমন আছে। তাহলে এই যে স্লিপ ভাই, এই জায়গায় তো বেশ কয়েকটা বড় বড় মাছ দেখলাম, এগুলো কি ডিমের জন্য কি এগুলো ডিমের জন্য রেডি করতেছে। রেডি করতেছেন? হ্যাঁ, ঠিক আছে Okay. ভাই, ভালো লাগলো অনেক, আপনি সারাদিন সময় দিয়েছেন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। ময়মনসিংহকে যেহেতু মাছের রাজধানী বলা হয়, তো সেক্ষেত্রে এই মাছ চাষিরা আসলে কতটুকু লাভবান হতে পারছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার কথা আগেই বলেছিলাম। তো আমি এই মুহূর্তে কথা বলবো ময়মনসিংহের মুক্তাগাছার মৌসাদিয়া গ্রামের মজনু ভাইয়ের সাথে। মজনু ভাই এখানে একজন মাছ চাষি। মজনু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন না? আচ্ছা মজনু ভাই, আপনি কতদিন যাবত মাছ চাষ করছেন? 4 বছর। 4 বছর। মজনু ভাই, এই 4 বছর যাবত মাছ চাষ করতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? এক দেবারে প্রথম দেবারে কিছু টাকা লস হয়েছে, তারপরে দেবার আবার কিছু টাকা লাভবান হয়েছে। কি সমস্যাটা কি ছিল? মাছ হয়েছে, জীবন হয়ে গেছিল। মজনু ভাই, আপনার এই পুকুরটা কত শতাংশ জমির উপর? এই পুকুরটা 30% 30% জমির উপর। আর চলুন একটু পুকুরটা দেখি আমরা। আচ্ছা, পুকুরে তো অন্যতম একটা সমস্যা হচ্ছে পার ভেঙে যাওয়া, তো এটাকে কিভাবে সমাধান করেন? সমাধান করে বেকু দিয়া কাজ করি, কাঁচার বান্ধি পরে কাগজ মারতে হয়, কাগজ মারে পরে উপর নেট দিই। আচ্ছা, পোনা যখন সংগ্রহ করেছিলেন তখন সাইজটা কেমন ছিল? 3000 কেজি। 3000 পিস? 3000 কেজি তোটু, এত মানে কি হাফ ইঞ্চি? হাফ ইঞ্চি। আচ্ছা, হাফ ইঞ্চি হলে এটা মানে 3000 কেজির দাম কত ছিল? 1 টাকা 20 পয়সা 1 টাকা 20 পয়সা। পিস। এটা কি পরিবহন কস্ট ছাড়া নাকি শুধু পোনার দাম? শুধু পোনার দাম। পরে আপনার পোনা কি নিজে পরিবহন করে নিয়ে আসছেন? নিজে পরিবহনকে নিয়েছি। কিভাবে নিয়ে আসছেন? তার 8 দিন 10 দিন আগে যোগাযোগ করে ফোনে পরে অর্ডার দিছি, পোনা রেনু ফুটাইছে, পরে যায় নিয়ে আসি, উঠে যায় নিয়ে আসি। না, 8-10 দিন আগে কি তাদের অর্ডার বুকিং দিতে হয়েছে, বুকিং দিতে হয়? বুকিং দিতে হয়েছে। দিলে ওই আপনার কি পোনার ক্ষেত্রে কি আপনারা চাহিদাটা বলে দেন যে আমাদের এই ধরনের পোনা দরকার, নাকি ওই হ্যাচারি যারা আছে তারা তাদের মতো করে দেন? আমাদের চাহিদা অনুযায়ী নিয়ে আসি। এখন এই পুকুরে কি ধরনের মাছ রয়েছে? এখন এই পুকুরে মাছ আছে 8-9 টাকা কেজি, 8-9 টাকা কেজি। কেজি? এটা কি মাছ? তেলাপিয়া। তেলাপিয়া? তেলাপিয়া, তেলাপিয়ার মধ্যে কি কোনো ওই যে মনোসেক্স তেলাপিয়া বা মনুসেক্স। মনোসেক্স তেলাপিয়া না? মনোসেক্স। আচ্ছা, এই মনোসেক্স তেলাপিয়ার সুবিধাটা কি?
সুবিধার এটা মাছটা অনেক লাভবান বড় হয়, 1.5-2 কেজি পর্যন্ত হয়, 2 কেজি পর্যন্ত 2 হয়। কেজি পর্যন্ত হয়। তাহলে এখন যেই অবস্থায় আছে এখানে কত হাজার পিস পোনা ছেড়েছিলেন? 10,000 পিস পোনা ছাড়া হয়েছে। 10,000 পিস। এখন হচ্ছে কতটা কেজি? 8-10 টাকা কেজি। 8টা 10টা কেজি। তাহলে তো এই 10,000 পোনা কি এই পুকুরটাতেই আছে? এই পুকুরে আছে। তাহলে কি এটা কি এখান থেকে কি পোনা কি কিছু সরাবেন নাকি এখানেই না, থাকবে? এখান থেকে কিছু সরাইবো। সরাই কি মানে জিনিসটা মাছটা বেশি ঘন হয়ে গেছে। ঘন হয়ে গেছে। ঘন এটা অন্য ওই যে পাশে পুকুরগুলো তো পাশে পুকুর, ওই পাশে পুকুর আছে একটা, ওগুলোতে ওইটাতে স্থানান্তর করবে। চান করবো। বিক্রি করেন কোথায়? এখান থেকে পাইকারে যোগাযোগ করে হুম। বিক্রি করে দিয়ে এখান থেকে এসে নিয়ে নিয়ে যায় টাকা দিয়া। দাম দরটা কেমন? দাম ধর 6,000 6,000 টাকা কি মন? মন, 40 কি 6,000। 6,000 টাকা মনে বিক্রি করলে কি আপনারা লাভবান হতে পারছেন? হ্যাঁ, গতবার ভালো হয়েছিল, লাভবান হয়েছিলাম। লাভবান হচ্ছিলেন না? আচ্ছা, আরেকটা বিষয় আমরা প্রায় অভিযোগ পাই যে এই যে পোনা সংগ্রহ করতে গিয়ে অনেক চাষিরাই আসলে নিঃস্ব হয়ে যাচ্ছে বা পোনার মান ভালো হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে মানে সমাধান করেন? এই সমাধান গ্যারান্টি, যে এখান থেকে আনি গ্যারান্টি দেয়, যদি এই পোনা যদি 2 কেজি না হয় তাহলে এটা ভর্তুক দিব। ভর্তুকি দিবেন? ভর্তুকি দিব। আসলে কি বাস্তবে এটা কি হ্যাঁ, দেয়? বাস্তবে দেয়। দেয় না? দেয়। আচ্ছা, আর আর যদি পোনা আনার পরে যদি পোনা ছাড়ার পর যদি কিছু পোনা মারা যা, পরে আবার ওইটা পরবর্তী ভর্তুক দেয়। এটাও ভর্তুকি দেয়? 10,000 ছাড়লাম, পরে পরবর্তী 5,000 দিব। 5,000 দেব? হ্যাঁ। আচ্ছা, এই যে পানির ক্ষেত্রে তো অনেক পানির একটু কালারটা দেখলাম সবুজ হয়েছে বা অ্যামোনিয়া গ্যাস হয়েছে কিনা সেটা পরীক্ষা করেন কিভাবে? পরীক্ষা করে ডাক্তারের কাছে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে ডাক্তার আসে, পরে পানি পরীক্ষা করে, যদি পানির সমস্যা হয় তারা লেখা দেয়, ওষুধ নিয়ে জীবাণুষুক দেয়, পরে পানি দিয়ে পরে পরে পানি পরিষ্কার হয়। আচ্ছা, আর এই যে নেটগুলো যে দেখছি এটার কারণটা কি? নিয়ে এটা তো পোনা ছাড়ছে, পোনা ছাড়ছিলাম, হুম। কাওয়া আছে, কাওয়া পোনা খাইয়ে ফেলা, ও তার জন্য। আচ্ছা, এই যে মাছ চাষ করতে গিয়ে মানে বড় কি ধরনের সমস্যা হয় যেটার বড়- কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়? বড় সমস্যা হয় পানি দূষির জন্যই, পানিটা নষ্ট হয়ে যায় অনেক সময়, আবহাওয়ার জন্য হয়ে যায়, নষ্ট হয়। মাছটা খাদ্য বেশি হয়ে গেলে পানিটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা তো হচ্ছে যে আর 2-1 মাস পরে এটা হারভেস্ট করবেন। তো হারভেস্ট করার পরে কি কাজ করবেন এটার মধ্যে? পরে আবার পুকুরটা শুকাইবো, পানি দিয়ে শুকাইয়া পরে 8 দিন রাখবো, টন মানে প্রতি হারভেস্টের পরে গিয়ে আপনারা পুকুর শুকিয়ে ফেলান? অপতে হারভেস্টে পানি তার মানে হারভেস্ট যখন করবেন তখন কি মানে পানি সেচে ফেলে দিবেন? হ্যাঁ, সেচে ধরবেন ফেলে। নাকি জাল দিয়ে ধরবেন? না, সেচে ফেলবো, আগে জাল দিয়ে ধরে পরে সেচে ফেলবো, সেচে ফেলার পরে পরে পানি 8-10 দিন শুকনাতে রাখবো, হুম। পরে চুন দিব, চুন দেওয়ার পরে সুন্দর করে আবার নতুন করে শুরু করবেন। পরে আবার পরিবেশন করে পরে পানি দিয়া তারপরে কি করবেন? তেলাপিয়া ছাড়বো, পাশের পুকুরে শিং মাছ ছাড়বো, তারপরে বাংলা মাছও ছাড়ি। বাংলাদেশে এই পুকুরটাতে এখন বর্তমানে কি মাছ আছে? তেলাপিয়া ছাড়, কিছু কাতলা মাছ আছে। কাতলা মাছ একই সাইজের নাকি একই পোনা না, ছিল ওইটা নাকি বড়, বড়? ওইটা বড়, ওইটা ছাড়ার কারণটা 1-1.5 কি? কেজি করেও। মানে ছাড়ার কারণটা কি? চাউনটা এই পাশাপাশি, এই যে এখান থেকে এবার তেলাপি কিছু সরাইয়া এখন বাংলা মাছ দিব, শিং মাছ দিব। হ্যাঁ, শিং মাছে কেমন লাভ কেমন? শিং মাছ ভালোই লাভ, ওই পাশে পুকুরে কিছুদিন আগে বিক্রি করলাম, হুম। প্রায় 30-35 লাখ টাকা মাছ বিক্রি করা হয়েছে। আচ্ছা, আমি যদি এই পুকুরটার হিসাবটা একটু জানতে চাই যে এই পুকুরে আপনার এই যে হারভেস্ট মানে পোনা থেকে হারভেস্ট করতে ইনভেস্ট কেমন লাগবে? বিক্রি করা পর্যন্ত এখন প্রায় 2-2.5 লাখ গেছে, বিক্রি পর্যন্ত 3-4 লাখ টাকা খরচ হইব। যাবে। তার বিক্রি কেমন করতে পারবেন? 5-6 লাখ। 5-6 লাখ। তার মানে কি 2 লাখ টাকার মতো থাকছে হ্যাঁ, 6 মাসে। 6 মাসে আচ্ছা, তাহলে তো মোটামুটি লাভবান হচ্ছে, ভালো মনে হয়, কিন্তু ইনভেস্টের পরিমাণটা বেশি। ইনভেস্টমেন্ট পরিবেশটা বেশি। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম মুক্তাগাছার মৌসাদিয়া গ্রামের মজনু ভাইয়ের সাথে। মজনু ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম কিভাবে তিনি চাষাবাদ করছেন, কোথা থেকে পোনা সংগ্রহ করেছেন। আমরা এই পর্যায়ে আপনাদেরকে একটু দেখাবো যে মজনু ভাই কী ধরনের খাবার দেন এবং এই যে পুকুরটা কিভাবে পরিচর্যা করেন, এবং এই উনি আমাদেরকে আসলে বাস্তবেই দেখাবেন যে এই 4 মাসে হারভেস্টের পরে ওনার মাছগুলো দেখতে কেমন হয়েছে, মাছগুলো কি বৃদ্ধি পাচ্ছে কিনা, সেই বিষয়টা আমরা সরজমিনে দেখব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। খাবারটা দেন কখন? দুপুরে দেয়, সকালে দেয়, প্রতিদিন 20 কেজি।
দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে এবং জানাতে যোগাযোগ করবেন এই ঠিকানায়। সবুজ কৃষি, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215, মোবাইল 019214000867, ইমেল sobujkrishi@gmail.com। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।